হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাঁচমিশুলির পক্ষ থেকে রূপসা বলছি। আজ ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। গোপালের নাম নিয়ে ফ্যামিলি সবাই বেরিয়ে পড়লাম রাজগীরের উদ্দেশ্যে। তাই বাড়ি থেকে রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে। 12351 হাওড়া টু রাজেন্দ্রনগর এক্সপ্রেসে করে রাত্রি 8:35 আমরা সবাই হাওড়া থেকে বখতিয়ারপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন ভোরবেলা 5টা নাগাদ আমাদের ট্রেন বখতিয়ারপুর জংশনে পৌঁছে গেল। স্টেশনের বাইরে বখতিয়ারপুর থেকে রাজগীর যাবার জন্য আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িতে আমাদের লাগেজ তুলে নিয়ে ভোরের মনোরম দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রাজগীরে আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। সকাল 7টা নাগাদ আমরা হোটেলে পৌঁছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাজগীরের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজগীরের লোকাল সাইট সিন করব টাঙায় করে, তাই দেরি না করে তাড়াতাড়ি হোটেলের সামনে থেকে টাঙা বুক করে আমরা টাঙায় উঠে পড়লাম। আমাদের নিয়ে টাঙা ছুটে চলল গন্তব্যের দিকে। প্রথমে আমরা দেখব সোন ভান্ডার। সোন ভান্ডার থেকে টোটো নিয়ে আমাদের যেতে হবে জরাসন্ধের আখাড়ার দিকে। गिरी व्यवहारगिरी रत्नागिरी उदयगिरी विपुलगिरी 5 पहाड़ी से घेरा हुआ रणभूमि है। अच्छा, और गोल जो फसिल किया है। हाँ, ये पूरे 4 एकड़ में एरिया में से इसका मीठी दूध हल्दी और चंदन से पकाया जाता तो अखाड़ा को यहाँ कृष्ण भगवान स्वयं आकर जुड़ कर जाइए। জরাসন্ধের আখাড়া দেখার পর আমরা আবার টোটো নিয়ে চলে এলাম সোন ভান্ডারের সামনে। ওখানে আমাদের টাঙা দাঁড়িয়েছিল, ওই টাঙায় করে আমরা চলে গেলাম মনসা মন্দিরের উদ্দেশ্যে। इसके बोलते आज থেকে 5000 वर्ष आगे যে সময় মহাভারতের পিরিয়ড ছিল ওই সময় মগধ দেশের রাজধানী রাজগীর ছিল। এখানকে রাজা জরাসন্ধ মহারাজ ছিলেন। রাজা জরাসন্ধর উপরে কোনো রকম সংকট আসলে এখানে বসে মা মনসা ঠাকুরের নামে পুজো করতেন। মা মনসা ঠাকুর প্রসন্ন হয়, পুরো নগর নিবাসীকে সেফটি করতেন। এই মনুমেন্ট জঙ্গল ঝাড়ি মাটি তলায় ছিল। যখন এর খুদাই 1861 নালন্দা মিউজিয়ামে আছে, কেন কি পুরনো প্রতিমা ফরেস্ট এরিয়া ছিল, চুরি হবার ভয় ছিল। ভিতরে যে দরজাটা ছোট দেখছেন এই সম্পর্কে বলা যায় আগে भी কত লোক নাস্তিক থাকতেন যিনি মন্দিরে যাবার সময় শর্টটা নিচু করে যেতেন না। এই জন্য রাজাগুলো দরজাটা ছোট করে দিতেন কি তাকে স্যার অটোমেটিক নেমে যাবে। আসুন একটু উপরে আসুন। আয় বাবা, এই সাইডে দেখুন যতগুলো ইটের গোলাকার চকুটাকার স্ট্রাকচার সমস্ত বেদি, এর উপরে সাধু মহাত্মা লোক বসে ওই সময় যখন সাধনাটা করতেন। এর ভিতরে দেখুন ছোট ছোট কড, এই সব কডের মধ্যে পূজের থালটা ধরা যেত। এই দিকে এইসব দেখুন, এইসব যতগুলো কড আছে নিচে দেখুন পায়ের নিশান, উপরের মাথা চিন, এর উপরে গুম্বা ছিল। এই সব কডের মধ্যে স্ট্যাচু শিব পরিবারের স্ট্যাচু ছিল। যখন বারাহমি মুসলিম শাসক বখতিয়ার খিলজি সময় এসেছে উনি অল মূর্তি অ্যান্ড গুম্বাজটা নষ্ট করেছে। এই সাইডে সামনে দিকে যে তিনখানার কুপার মতন দেখছেন ওর খুদাই থেকে মাটির বাসন আর বহুমুখী কলস পাওয়া গেছে, ওইটাও নালন্দা মিউজিয়ামে আছে। মাঝখানে ইটের গোলাকার চকুটাকার ধনুষাকার স্ট্রাকচার, এই সমস্ত বেদি, এর উপরে সাধু মহাত্মা লোক বসে এখান থেকে মন্ত্র উচ্চারণটা করতেন। তাহলে ইচ্ছাধারী না গিয়ে কূপ থেকে বেরিয়ে সামনে বেদিতে গিয়ে বসতেন। ওর বেদি উপরে আগে থেকে বহুমুখী কলস যে বেরিয়েছে ওর মধ্যে দুধ আর ধানের লাভাটা থাকতো। যদি উনি খেয়ে নিতেন তাহলে রাজা জরাসন্ধ মহারাজ ভেবে নিতেন কি আমার মন্নতটা নিশ্চয়ই পুরো হয়ে যাবে। গেটের কাছে যে কোয়ার্টারে দেখছেন ওইটা গেট কিপার হাউস। আর এই বেদিটা 1934-এ আর্থকুইকে ধ্বংস হয়ে গেছে। এখানে রাজা জরাসন্ধ মহারাজ নিত্য প্রতিদিন পূজা পাঠটা করতেন। এখানে যখন কৃষ্ণ ভগবান কংসকে বধ করেছিলেন তারপরে রেগে জরাসন্ধ 85 রাজাকে বন্দী করেছিল।
তারপরে কৃষ্ণ ভগবান মথুরা থেকে এখানে এসে কৃষ্ণ ভীম আর অর্জুন এসেছিলেন। যেই পুজো করে বেরোচ্ছিল কি কৃষ্ণ ভগবান ওর থেকে যাচনা করলেন কি আমি তোমার থেকে যুদ্ধ চাইছি। ও অবাক হয়ে গেছে কি আমার সঙ্গে পুজো করে বেরিয়েছি, যুদ্ধ চাওয়ার লোকটা কে? ওই সময় উনি বললেন, রাজা জরাসন্ধ জিজ্ঞেস আপনি কে, আপনি কোথায় থেকে এসেছেন, আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণটা কি আছে? ওই সময় উনি বললেন কি আমি দ্বারকাধীশ আছি, তুমি এখানে 85 রাজাকে বন্দি করে আছো, এই তোমার অপরাধ আছে, এই জন্য তোমার সঙ্গে যুদ্ধ করব। তুমি বলেন তোমার সঙ্গে যুদ্ধ আমি করব না, কেন কি তুমি ছালি আছো, মহাভারত মধ্যে যত লোকে বাদ করেছো সবাইকে ছাল থেকে করেছো। তারপরে ভীম গদাধারী ছিলেন, ভীম সঙ্গে যুদ্ধ করে নিশ্চয় হলো। তারপরে কৃষ্ণ ভগবান ইশারার উপরে, যারা সন্ত্রা খারা আগে আছে ওইখানে ভীমের ইশারা উপরে কৃষ্ণ ভগবানের কে ইশারাতে ভীম উনারকে দুভাগে চিরে উল্টো দিকে ফেলে মেরেছিলেন। अब এখানে যত লোহার পার্টসগুলো দেখছেন এই সমস্ত পরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এর প্রোটেকশন জন্য লাগানো আছে। মনসা মন্দির দেখে চলে গেলাম বিম্বিসারের জেল দেখতে। বিম্বিসারের জেল দেখে আবার আমরা সবাই টাঙ্গায় করে চলে গেলাম রোপওয়ে চড়ার জন্য। রোপওয়ের টিকিট কেটে চলে গেলাম রোপওয়েতে ওঠার জন্য। আমরা 9 জন ছিলাম, তাই একটা কেবিন রোপওয়ে নিয়ে নিয়েছিলাম। রোপওয়ে করে আমরা চললাম বিশ্ব শান্তি স্তূপা দেখতে। রোপওয়ে থেকে চারপাশটা বড়ই সুন্দর লাগছিল। রোপওয়ে আমাদের পৌঁছে দিল বিশ্ব শান্তি স্তূপাতে। বিশ্ব শান্তি স্তূপার ওপর থেকে চারপাশটা এতই সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। বিশ্ব শান্তি স্তূপা দেখে আমরা চলে গেলাম শ্রী ব্রাহ্মী কলা মন্দির দেখতে। শ্রী ব্রাহ্মী কলা মন্দির দেখে চলে গেলাম জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল দেখার পর ব্রহ্মকুণ্ড দিয়ে রাজগিরে আজকের মতো লোকাল সাইট সিন শেষ করলাম। পরের দিন ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম গয়া বুদ্ধ গয়ার উদ্দেশ্যে। গয়া যেতে মাঝ রাস্তায় পড়বে দশরথ মাঝি, যিনি মাউন্টেন ম্যান নামেও পরিচিত। তিনি তার স্ত্রীর জন্য একটি ছেনি ও হাতুড়ি ব্যবহার করে পাহাড়ের ঢাল বেয়ে একটি পথ খোদাই করেছিলেন। এই পথটি সম্পূর্ণ করতে 22 বছর সময় লেগেছিল। পথটি 110 মিটার লম্বা, 9.1 মিটার প্রস্থ এবং 7.7 মিটার গভীর ছিল। এই রাস্তাটি ভালোবাসার স্মৃতিস্তম্ভ নামে পরিচিত। এরপর আবার গাড়িতে উঠে পড়ে এগিয়ে চললাম গয়া বুদ্ধ গয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব বুদ্ধ গয়া। গাড়ি করে বুদ্ধ গয়া পৌঁছে ওখান থেকে টোটো নিয়ে বৌদ্ধ মন্দির দর্শনের জন্য যেতে হবে। घूमे पड़ी बिहार में।
ऐसा करके लेना, ऐसे करके घिसना है ना, जानते हो ना। বুদ্ধগয়া ঘুরে আবার গাড়ি করে চলে গেলাম গয়ার উদ্দেশ্যে। গয়া ঘুরে গাড়ি করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। পরের দিন ভোরবেলা 6টা সাড়ে 6টা নাগাদ হোটেলের সামনে থেকে টোটো নিয়ে চলে গেলাম রাজগীর ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে। এখান থেকেই নেচার সাফারি ও জু সাফারির টিকিট কেটে নিলাম। নেচার সাফারির টিকিট পার হেড 150 টাকা এবং জু সাফারির টিকিট পার হেড 250 টাকা। আমরা যেহেতু আগে থেকে টিকিট কেটে রাখলাম তাই এই স্থানে টিকিটগুলি জমা রেখে যেতে হবে। হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে টাঙা নিয়ে 8:30 9টা নাগাদ চলে এলাম নেচার সাফারি ও জু সাফারির জন্য। আমরা যে টিকিটগুলো জমা রেখে গেছিলাম সেই টিকিটগুলো নিয়ে আমরা এগিয়ে গেলাম নেচার সাফারি ও জু সাফারির জন্য। पहले आप लोग जाएंगे जू सफारी, आगे से लेफ्ट, उधर जाने के बाद फिर ग्लास ब्रिज जाएंगे। ফরেস্ট ডিপার্টমেন্টের এই গাড়িটা করে আমরা যাব জু সাফারিতে। देखने की जो संभावनाएं होती है वो 50-50 होती है, कहीं कुछ दिख भी सकती है, नहीं भी दिख सकती, इसकी कोई गारंटी नहीं होती है। इसे 5 भागों में डिवाइड किया गया। पहला आपको होगा हरिमो सफारी, बेयर, लेपर्ड, टाइगर, लायन, सभी इंक्लूडिंग हम बारी बारी से जाएंगे। ये हमारा पहला सफारी होगा हरिमो सफारी, जहाँ आपको शाकाहारी देखने के लिए मिलेगा, इसमें हिरन का मीट प्रजाति होगा। आप लोग अपने मोबाइल का कैमरे फ्लैश लाइट ऑन कर लीजिएगा, विंडो को टच नहीं करना, लॉक नहीं करना। एनिमल को देखना कोई भी इशारा ये आवाज नहीं देगी। दोनों तरफ देखिएगा, आपको दोनों तरफ दिखेगा। पहला जो है एनिमल दिखेगा वो स्पॉटेड डियर होगा, चीतल हिरन होगा। इसका उल्लेख जो हमारी कहानी का रामायण में मिलती है सोर हिल के नाम से।
प्रजातियों में सबसे खूबसूरत एनिमल होते हैं लेपर्ड। इसमें एक राजा के पास 2 रानियां होती हैं। लाल हमारे यहाँ कम है, हमारे यहाँ जो है एक राजा 2 रानियां हैं। अरे बाप रे बाप ये গেছে যা ওরা ডিস্টার্ব করছে বলে সাইডে চলে গেল। জু সাফারি দেখে এবার চলে গেলাম নেচার সাফারির জন্য। গাড়ি আমাদের নিয়ে গিয়ে নামিয়ে দিল। তারপর গ্লাস বিচের টিকিট কেটে এগিয়ে গেলাম গ্লাস বিচ দেখতে। গ্লাস বিচের টিকিট পড়ে পার হেড 150 টাকা করে। গ্লাস বিচে 6 বছরের ছোট বাচ্চাদের অ্যালাউ নেই, তাই আপনাদের সঙ্গে 6 বছরের বাচ্চা থাকলেও অবশ্যই বাচ্চার এজ প্রুফটা রেখে দেবেন। बच्चा कितने साल का? 6। टिकट लिए हैं? हाँ। क्लास का? हाँ। যাবে 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 एक लोग है ऐसे तो बोल दिया एक बार तेरा का ग्रुप कहाँ तक है? आप कितने लोग हैं? 4 लोग हैं। आप 9 4 4 आइए। যাবে যাবে গ্লাস ব্রিজ দেখে আমরা সবাই চলে গেলাম সাসপেন্সাস ব্রিজ দেখতে। চলো 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 সাসপেন্সাস ব্রিজ দেখে হোটেলে গিয়ে লাঞ্চ করে আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম নালন্দা ও পাওয়াপুরীর উদ্দেশ্যে। নালন্দা থেকে চলে গেলাম পাওয়াপুরী জল মন্দির দেখতে। নালন্দা ও পাওয়াপুরী দেখে আমরা চলে গেলাম বখতিয়ারপুর স্টেশনে। আমাদের বখতিয়ারপুর থেকে 10টা 21-এ 12352 রাজেন্দ্রনগর টু হাওড়া এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। হাওড়ায় ভোর 6টা 40-এ টাইম ছিল। ট্রেনটি লেট করায় 7টা নাগাদ হাওড়ায় নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।